নতুন দেশ গড়তে তারুণ্যের যাত্রা, ঢাকার বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ। স্বৈরাচার যেন না ফিরে সজাগ থাকার আহ্বান, জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। প্রাণের বিনিময়ে অর্জিত নতুন দেশ গড়ার স্বপ্ন থেকে বিচ্যুতির সুযোগ নেই, শিক্ষার্থীদের অনড় থেকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার তাগিদ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লি না চাইলে হবে না জাতিসংঘের সাইডলাইন বৈঠক। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, জানালেন চিফ প্রসিকিউটর। বন্দি বিনিময় চুক্তিতে চলবে ভারত থেকে ফেরানোর চেষ্টা। এবং স্বৈরাচারের পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র, সাতক্ষীরার সমাবেশে তারেক রহমান। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নতুন দেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের যাত্রা, এবার বিভাগ আর জেলা পর্যায়ে। প্রথম পর্যায়ে চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে মতবিনিময় সভা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় সভা। নতুন দেশ গড়তে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। স্বৈরাচার যেন আর না ফিরতে পারে সে বিষয়ে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান তারা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবার তারুণ্যের যাত্রা। যে তারুণ্যের আহ্বানে উজ্জীবিত হয়ে ছাত্র জনতা একাট্টা হয় স্বৈরশাসক মুক্ত দেশে বৈষম্যহীনভাবে সদর্পে বেঁচে থাকার অঙ্গীকারে। যাদের সাহসিকতায় নিজের জীবন বাজি রেখে ভয়হীন অক্লান্ত পরিশ্রমে দেশে আজ নব স্বাধীনতা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তারুণ্য যাত্রায় হাজার হাজার শিক্ষার্থীদের যোগদানে জনসমুদ্রে পরিণত হয় সভা সমাবেশ। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফরে চট্টগ্রামের লালদিঘির পার তারুণ্যের জোয়ারে কানায় কানায় পরিপূর্ণ হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিকেল ৩টার পর থেকে আসতে থাকেন নানা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচিতে অংশ নেন। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনায় তুলে ধরেন আগামীর বাংলাদেশ কেমন হবে। ছাত্রদের পাশাপাশি সাধারণ নাগরিকদের সঙ্গেও মতবিনিময় সভা করেন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। দুর্নীতিবাজ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে। এই যে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহাম্মদ ইউনুস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছাত্র রাজনীতি নিয়ে নানা পরামর্শ দেন শিক্ষার্থীদের। সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেওয়ার বিষয়েও হুঁশিয়ারি দেন এই সমন্বয়ক। যারা পেশিবাদের ফুট সোলজার ছিল, এই সকল সাইফুলরা, সকল বুলবুলরা কিন্তু এখন চেঞ্জ হতে যাচ্ছে। তারাই হচ্ছে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, প্রান্তিক জনপর্যায় থেকে শুরু করে গুলশান বনানী এলাকা পর্যন্ত এগুলি নিয়ে হচ্ছে কনফ্লিক্টে জড়িত। এদিকে একই কর্মসূচি নিয়ে মুন্সিগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে জেলায় কয়েক হাজার শিক্ষার্থী এক হয় হরগঙ্গা কলেজ মাঠে। যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে তাদের ভুলে গেলে চলবে না বলে জানান সার্জিস আলম। আর যেন বাংলাদেশে কোনো স্বৈরাচারী শাসকের জন্ম না হয় সে বিষয়েও খেয়াল রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির প্রবর্তন ঘটাতে পারে। আমরা যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি, আমরা যে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রত্যাশা করি, সেই নেতৃত্ব আমরা এই মুন্সিগঞ্জ থেকে দেখতে চাই। এর আগে ছাত্র প্রতিনিধি আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলে পাশে থাকার ঘোষণা দেন এই সমন্বয়ক। পরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।
ছাত্র জনতার অভ্যুত্থানে সংহতি ও ফ্যাসিবাদ প্রতিরোধের চেতনায় গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৫ সদস্যের কমিটির ঘোষণা দেওয়া হয়। নতুন দেশ গড়তে দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। জনগণের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মাধ্যমে নতুন এক বাংলাদেশের অভ্যুদয় হয়। এই আন্দোলনের অঙ্গীকার সামনে রেখে ফ্যাসিবাদকে প্রতিরোধ করার মূল মন্ত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা হলো রোববার। কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের সময় নতুন এই সমাবেশকে মোর্চা বা দল নয়, বরং রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে অভিহিত করা হয়। পুনর্গঠন করতে আমরা চাই। শুরুতেই শহীদ পরিবারের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন এবং কমিটির মুখপাত্র হিসেবে সামান্তা শারমিনের নাম ঘোষণা করা হয়। আমার ভাই সহ যত শহীদ হয়েছে, যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে, ওরা যে বাংলাদেশের স্বপ্ন দেখে শহীদ হয়েছে, ওরা তো শহীদ হয়েই গেল, সেই বাংলাদেশ তো পড়ে আছে। পরে একে একে জাতীয় নাগরিক কমিটির ৫৫ সদস্যকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক। বক্তব্যে বলেন, ব্যক্তি বা দলীয় এজেন্ডাকে সামনে রেখে নয়, বাংলাদেশকে সামনে রেখে এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না। বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন সমাজে সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত। প্রত্যেকটি জেলা ও উপজেলায় কমিটি দেয়া হবে বলে জানান সদস্য সচিব আক্তার হোসেন। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি তাদের জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান মুখপাত্র। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্বশর্ত। আওয়ামী লীগ প্রশ্নে জাতীয় নাগরিক কমিটি জানায়, ১৬ বছর ধরে রাষ্ট্র পরিচালনায় থাকায় বিভিন্ন সেক্টরে এখনও স্বৈরাচারী ধারা রয়ে গেছে। তার সংস্কার করাই এখন প্রধান কাজ, পরে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের পুনর্গঠনে আমাদের তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠন করেছে। নতুন দেশ গড়ার স্বপ্নে যারা প্রাণ দিয়েছেন, সেই স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞায় অনড় থাকার প্রত্যয় জানিয়েছেন তিনি। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর ইউনূস। সব ষড়যন্ত্রের বিষয়ে শিক্ষার্থী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গেল মাসে গঠন করা অন্তর্বর্তীকালীন সরকার পার করল ১ মাস। শিক্ষার্থীদের যে দাবির প্রতিবাদে নতুন পথে চলছে দেশ, ঐতিহাসিক সেই আন্দোলন সমন্বয়কদের নিজ কার্যালয়ে ডেকে নিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বেলা 11:30 থেকে 2 ঘন্টা ধরে চলে এই মতবিনিময় সভা। প্রধান উপদেষ্টা সহ এই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য। সমন্বয়করা দাবির সুরেই সরকারের কাছে উত্থাপন করেন তাদের চাওয়াগুলো। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। শিক্ষার্থীদের বক্তব্য শোনার পর তাদের উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। ডক্টর ইউনূস জানান, কাঙ্ক্ষিত যে দেশের স্বপ্নে প্রাণ ঝরল মানুষের, সেই প্রয়াস থেকে পিছপা হওয়া যাবে না। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু দেশ নয়, বিশ্ব পরিমণ্ডলেও বড় জাগরণ তৈরি করেছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা
তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। দেশ গড়ার নবযাত্রা থামিয়ে দেয়ার ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষার্থীদের সদা সতর্ক থাকার আহ্বান নোবেলজয়ী ডক্টর ইউনূসের। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে দিশেহারা হয়ে গেছে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। আগামীর বাংলাদেশের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হয়ে নিজেকে গড়ে তোলার তাগিদও দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বৈরাচারের দোষরদের আইন অনুযায়ী বিচার করা হবে। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গণ আন্দোলনে প্রায় 18,000 ছাত্র জনতা আহত হন। তাদের সবার তথ্য সংগ্রহের কাজও চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএসি মহোদয় বলেছেন যে 22শে সেপ্টেম্বর থেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরু হবে। মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন, বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। 18,000 ছেলে আহত হয়েছে, ছেলে মেয়ে, ছেলে, ছাত্র, জনতা, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী। এটা তো শুধুমাত্র ছাত্ররা সম্মুখভাগে ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আপরাইজিং। তা আমরা সবার ঠিকানা নিচ্ছি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা। দুপুরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধের আশঙ্কা দেখছেন না তিনি, তবে বলেছেন যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, আর এক্ষেত্রে উচিত অনুচিতের বিষয়টি খতিয়ে দেখবে বাংলাদেশ। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনীকে তৈরি থাকতে বলেছেন। এ বক্তব্য নিয়েই দেখা দিয়েছে নানামুখী আলোচনা। রোববার পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যে তিনি অবাক। কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নেই। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। এদিকে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো দেশ যে কাউকে আশ্রয় দিতে পারে, তবে দেয়া উচিত কিনা সে বিষয়টি দেখবে সরকার। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। বিশাল সীমানার ফাঁক দিয়ে কিছু রোহিঙ্গা ঢুকে পড়ছে ঠিকই, তবে বাংলাদেশের পক্ষে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া সম্ভব নয় বলে জানান তৌহিদ হোসেন। স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যান। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এখনো নির্ধারিত নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। এমনটাই জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
দুপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সারা দেশ থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এরই মধ্যে পরিবর্তিত এই সময়ে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দায়িত্ব নিয়েই রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণহত্যার মূল আসামি শেখ হাসিনা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। শিগগিরই সারা দেশের আলামত সংগ্রহের কাজ শুরু করা হবে। অপরাধটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রায় সব জায়গায় সংঘটিত হয়েছে একই সাথে। প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো। সুতরাং 56,000 বর্গ মাইলে আমাদের 64 জেলায় যতগুলো উপজেলা থানা আছে সব জায়গায় অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। এই অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা। ছাত্র জনতা হত্যা মামলার আসামিদের কেউ যেন দেশের বাইরে পালাতে না পারে সে বিষয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবস্থা নেবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র। সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার ঘোষণা দিয়েছেন তিনি। সাতক্ষীরার কলারওয়ায় দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তারেক রহমান। মিছিল স্লোগানে জনসমুদ্র সাতক্ষীরার কলারোয়া উপজেলা। রোববার দুপুরের পর থেকেই লাল সবুজের পতাকা আর দলীয় পতাকা নিয়ে কলারোয়া ফুটবল মাঠে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনতে বিকেল 4টার আগেই কানায় কানায় পূর্ণ হয় মাঠ। এত আয়োজন সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামের কারামুক্তি উপলক্ষে। 70 বছরের সাজা পাওয়া এই বিএনপি নেতা গত 3 সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হন। মঞ্চে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা। সারা দেশে হাজারো বিএনপি নেতাকর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। স্বৈরাচার সরকারের পতন হলেও দেশ এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। সকল ষড়যন্ত্রের বিষধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। স্বৈরাচারের পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র। সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। সমাবেশে বিএনপি নেতা হাবিবুল ইসলাম সহ অর্ধ শতাধিক কারামুক্ত বিএনপি নেতাকর্মীকে সংবর্ধনা দেয়া হয়। শেখ হাসিনার গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামকে 70 বছরের কারাদণ্ড দেন আদালত। গত 3 সেপ্টেম্বর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। দুঃশাসনের সময় শেষ করে নতুন বাংলাদেশ নতুন করে সাজানোর আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থেকে দেশকে জনগণই এগিয়ে নেবে এমন প্রত্যাশা সমাবেশে আগত নেতাকর্মী থেকে সাধারণ মানুষের। সাতক্ষীরার কলারোয়া থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে।
কামালাকে সমর্থন দেয় পুতিনের ওপর চটলেন ট্রাম্প। রিপাবলিকানদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ ডেমোক্রেটিক পার্টির। দেশে প্রচলিত নির্যাতন বিরোধী আইন সময়োপযোগী নয়, নাগরিক অধিকার নিশ্চিতে আইনের সংশোধন জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। হেফাজতে নির্যাতন ও দায়বদ্ধতা, প্রতিবন্ধকতা ও প্রতিকার এ বিষয়ক আলোচনায় মানবাধিকার কর্মী, সিনিয়র আইনজীবী, ভুক্তভোগী পরিবার ও সাম্প্রতিক আন্দোলনে পুলিশি হয়রানির শিকার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের ফসল নতুন দেশে কারো মানবাধিকার লঙ্ঘন কাম্য নয় বলেও জানিয়েছেন বক্তারা। একই সাথে বাংলাদেশের বর্তমান সংবিধান বিশ্বের অন্যতম সেরা সংবিধান উল্লেখ করে বিশেষ কিছু ধারা সংশোধন ছাড়া বড় কোনো পরিবর্তনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কয়েকজন। তবে দেশের রাজনীতির কালচার যদি পরিবর্তন না করা যায়, গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া না যায়, তাহলে আমরা প্রতিদিন সংগ্রামে জিতবো, কিন্তু পরের দিন সকালে আর সেই সংগ্রামের ফসল ঘরে আনতে পারবো না। হেফাজতে মৃত্যু নিবারণ আইন আছে, সেটার কতটা প্রয়োগ আমরা করতে পারছি? কয়েকটি ঘটনায় আমরা দাঁড়াতে পেরেছি, হাতে গোনা কয়েকটি ঘটনা। জুলাই মাসে যেটা ঘটছে আমার কাছে মনে হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর এটা দ্বিতীয় বৃহত্তম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। এই বিচারের জন্য দায়ীকে অবশ্যই দিদেন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা। রাষ্ট্র ক্ষমতার মতামত ছাড়া এত বড় হত্যাকাণ্ড হতে পারে না। দেখছেন সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ফেনীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। এরই মধ্যে বানের পানিতে অনেকের ঘর ভাসিয়ে নিয়ে যাওয়ায় হারাতে হয়েছে মাথা গোঁজার ঠাঁই। কৃষি, যোগাযোগ, অবকাঠামো খাতে ক্ষতির শিকার ব্যবসায়ীরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা চান সরকারি সহযোগিতা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। খাতুনগঞ্জ খ্যাত ইসলামপুর রোড এবং তাকিয়া রোডের ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন এবারের বন্যায়। ঠিক মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর এই ব্যবসায়িক গোডাউনে ভোগ্যপণ্যের এমন শত শত বস্তা ভোগ্যপণ্য নষ্ট হয়ে গিয়েছে পানিতে ডুবে। শুধু এই মিজানুর রহমানই নয়, এই দুই সড়কের শত শত ব্যবসায়ীরা এমন ক্ষতির মুখে পড়েছে এবারের বন্যায়। বস্তা বস্তা মরিচ পচে গেছে, চাল ডাল আটা সবই নষ্ট। লোকসানের চিন্তায় মাথায় হাত ব্যবসায়ীদের। ফেনী শহরের তাকিয়া রোড, ইসলামপুর রোড, বড়বাজার, বিসি শিল্পনগরী সহ শহরের বিভিন্ন স্থানের 20,000 সহ জেলার মোট 50,000 ব্যবসায়ী এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুঁজি হারিয়ে দিশেহারা তারা। আমি আমার 3টে ছেলে নিয়ে পথে আমার উপক্রম হয়েছে। এখন বলতে পারতেছি না আল্লাহ ভাগ্যে রাখছে, যদি আমাদেরকে সহযোগিতা করা যায় তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। এবারের ভয়াবহ বন্যায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন বানের পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে ভোগ্যপণ্য সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চান সরকারি সহযোগিতা। প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, এতে আমাদের 60-70 লাখ টাকা 80 লাখ টাকা যেতে পারে, চলে যেতে পারে, এবং বাজারে সবারই এই অবস্থা হয়ে গেছে। এক একটা দোকানে আপনার 50 লাখ 60 লাখ কিংবা তার অধিকও হতে পারে, 1 কোটিরও ছাড়া যেতে পারে। ছোট ছোট ব্যবসায়ী, বড় সব ছোট বড় যাই হোক, তাদেরকে পুনরায় সচল করার জন্যে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী একটা যদি তারা সাপোর্ট দেয় তাহলে যথেষ্ট উপকার হবে। ক্ষতি নিরূপণের কাজ চলছে জানিয়ে ফেনীর জেলা প্রশাসক বলছেন, ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সবগুলো সেক্টরেরই যে ক্ষয়ক্ষতি নিরূপণ প্লাস হচ্ছে তাদের জন্য যে প্রণোদনা অথবা তাদের সাপোর্ট কি দেয়া যায় সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বয়টা করে আমরা আমাদের স্ব মন্ত্রণালয়গুলোতে আমরা জানাচ্ছি। চূড়ান্ত নিরূপণ না হলেও কৃষিতে 400 কোটি, মৎস্যে 28 কোটি ও প্রাণী সম্পদে 395 কোটি এবং অন্যান্য ব্যবসায়ীদের ক্ষতি 550 কোটি টাকার অধিক বলে দাবি সংশ্লিষ্টদের। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। দেখছেন সময় সংবাদ।
মার্কিন নির্বাচনে আবারও আলোচনায় রাশিয়া ইস্যু। ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনের পর এ নিয়ে ক্ষোভ ঝাড়লেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বলেছেন কামালাকে সমর্থন করায় মর্মাহত হয়েছেন তিনি। এদিকে রিপাবলিকানদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ এনে ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ বলেছেন শ্রেণীকক্ষে অস্ত্রের পরিবর্তে বই নিষিদ্ধ করেছিল রিপাবলিকান পার্টি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে কথার লড়াই। একে অপরের বিরুদ্ধে যুক্তি আর নানা অভিযোগে ঘায়েল করার চেষ্টা করছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবারের নির্বাচনেও সময় গণনার সঙ্গে সঙ্গে আবারও আলোচনায় আসছে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ। সেই অভিযোগ উস্কে দিয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল বৃহস্পতিবার এক সম্মেলনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সরাসরি সমর্থনের কথা জানান তিনি। পুতিনের এমন মন্তব্যের পর মার্কিন রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা। স্থানীয় সময় শনিবার উইসকনসিন অঙ্গরাজ্যের নির্বাচনী প্রচারণায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক। বলেন পুতিন কেন কমলা হ্যারিসকে সমর্থনের কথা বললেন বিষয়টি তার বোধগম্য নয়। পুতিনের এমন মন্তব্য তাকে আঘাত করেছে বলেও জানান ট্রাম্প। তবে রুশ প্রেসিডেন্টের কমলা হ্যারিসকে সমর্থনের ঘোষণাকে ভিন্নভাবে দেখছেন পুতিন সমালোচকরা। তারা মনে করছেন এর আগে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ এবং ট্রাম্পকে সহায়তার অভিযোগ ওঠায় এবার সমালোচনা এড়াতে ভিন্ন কৌশল হাতে নিয়েছেন পুতিন। মস্কো গোপনে ট্রাম্পকে সমর্থন করলেও যেন কোনো বিতর্ক সামনে না আসে সেজন্যই কমলার প্রশংসা করেছেন তিনি। এদিকে ওয়াশিংটন ডিসিতে হিউম্যান রাইটস ক্যাম্পেইনের এক বার্ষিক নৈশভোজে ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী এবং মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস বলেছেন রিপাবলিকান পার্টি শ্রেণীকক্ষে অস্ত্র নিষিদ্ধের পরিবর্তে বই নিষিদ্ধ করত। তাদের হঠকারী সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বলেও মনে করেন এই ডেমোক্র্যাট নেতা। প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত কমছে ততই ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমতে শুরু করেছে কমলা হ্যারিসের। রয়টার্সের সবশেষ জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেও দোদুল্যমান রাজ্যগুলোতে খানিকটা পিছিয়ে ছিলেন কমলা। তবে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর জরিপে সেসব রাজ্যেও জনপ্রিয়তায় ট্রাম্পকে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।